লিসেনার্স, আজকে যিনি ঘটনাটি পাঠিয়েছেন তার নাম রুবাইয়া বিনতে নাসির। তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবে বলার চেষ্টা করছি। এই ঘটনাটি আমার শ্বশুর বাড়ির এলাকার, আর ঘটনাটি আজ থেকে প্রায় 3 বছর আগে। ঘটনাটি বলার পূর্বে আমাদের বাড়ির একটু বর্ণনা দিয়ে নেই, তাহলে বুঝতে সুবিধা হবে। আমাদের বাড়ির সামনে দিয়ে একটি পাকা রাস্তা চলে গেছে, আর রাস্তার অপর পাশে একটি গভীর পুকুর আছে, যেটি আমাদের মেইন গেট খুললেই দেখা যায়। এছাড়া পুকুরের পশ্চিমে আছে বিশাল এক মাঠ, আর পুকুরের দক্ষিণে আছে অনেক বড় একটি আম বাগান, আর পুকুরের উত্তর পাশে আছে একটি পুরনো কবর। তো এবার মূল ঘটনায় আসি। আমাদের এলাকাটি দেখতে বেশ সুন্দর, বিশেষ করে প্রকৃতি আর মাঠ জুড়ে সবুজের চাদর, যা দেখলে মন জুড়িয়ে যায়। তাই শত ব্যস্ততার মাঝেও অনেকে এখানে ঘুরতে আসে। যাই হোক, গ্রীষ্মকালের কোনো এক বিকেলে আমার এক বান্ধবীর ছোট ভাই তার 2জন বন্ধুকে নিয়ে আমাদের গ্রামে ঘুরতে আসে, আর গ্রামের চারদিকটা ঘুরতে শুরু করে। কিন্তু ঘুরতে ঘুরতে কখন যে সন্ধ্যা নেমে এসেছে তারা বুঝতে পারেনি। তারপর হঠাৎ যখন মাগরিবের আজান শুনতে পেল, তখন তাদের মনে হলো অনেক দেরি হয়ে গেছে, এবার বাসায় ফিরা দরকার। তখন তারা যে যার বাসায় ফেরার উদ্দেশ্যে রওনা হলো। কিন্তু এরই মধ্যে আশপাশটা বেশ অন্ধকারে ছেয়ে গেছে। কিন্তু কি আর করার, বাসায় তো ফিরতেই হবে। আশেপাশে কোনো ভ্যান না থাকায় তারা পায়ে হেঁটে হেঁটে পথ চলতে শুরু করে। আরেক সময় তারা আমাদের বাসার সামনে রাস্তার পাশে অবস্থিত ওই পুরনো কবরের কাছাকাছি চলে আসে। আর এমন সময় আমার বান্ধবীর ভাই বলল যে তাদের ঠিক সামনে রাস্তার ওপাশ দিয়ে একটি অতি সুন্দর মেয়ে রাস্তা থেকে নেমে মাঠের দিকে যাচ্ছে। আর মেয়েটির পরনে ছিল অনেক সুন্দর ও ঝকমকে একটি শাড়ি। তবে এখানে একটু বলে রাখি, কবরটির অবস্থান ছিল রাস্তা থেকে অনেকটা নিচের দিকে। তারপর এটা দেখে আমার বান্ধবীর ভাই থমকে দাঁড়ায়, কারণ তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আর গাছপালার জন্য কবরের আশপাশটা একটু বেশি অন্ধকারে ছেয়েছিল। তাই যদি কোনো মানুষ ওই পথ দিয়ে যায় তো তাকে এত স্পষ্ট দেখতে পাওয়ার কথা নয়। তখন সে অবাক হয়ে দেখে যে মেয়েটি যে ধরনের শাড়ি পরে আছে তা এত সুন্দর আর ঝকঝকে ছিল যে এই পৃথিবীর মনে হচ্ছিল না। আর এত সুন্দর মেয়েও সে কোনোদিন দেখেনি, তাই সে চোখ ফেরাতেও পারছিল না। কিন্তু কিছুক্ষণ পর তার 2 বন্ধু পিছন ফিরে দেখে সে রাস্তার মাঝে দাঁড়িয়ে কবরের দিকে তাকিয়ে আছে। এটা দেখে ওই 2জন বন্ধু একটু ভয় পেয়ে যায়, আর কাছে এসে আমার বান্ধবীর ভাইকে বলে, তুই ওদিকে তাকিয়ে কি দেখছিস? তখন আমার বান্ধবীর ভাই চমকে ওঠে আর পরক্ষণে বলে, অনেক সুন্দর একটা মেয়ে এদিক দিয়ে নেমে গেল, তোরা দেখিসনি? তারা বলল, কই না তো। এই কথা বলতে বলতেই মেয়েটি আবার তাদের সামনে দিয়ে হেঁটে চলে গেল। তখন তারা 3জনই একসাথে মেয়েটিকে দেখতে পেল। আর এবার মেয়েটিকে তারা দেখতে পেয়ে বুঝতে পারলো এটি কোনো মানুষ নয়, অন্য কিছু। তখন তারা এক চিৎকার করে ওখান থেকে উল্টো পথে মানে পিছন ফিরে দৌড়াতে লাগলো, আর আমাদের বাড়ির পেছনে একটি দোকানের কাছে এসে পৌঁছালো। তারপর দোকানিকে সব খুলে বলল তারা। তখন দোকানদার তাদের বলল, তোমরা আর সামনের দিকে না যেয়ে বড় বাঁচা বেঁচে গেছো, আর কোনোদিন সন্ধ্যার পর ওই রাস্তায় আসবে না। এরপর দোকানি তাদের ঠিকানা নিয়ে কিছু মানুষের সঙ্গে তাদের বাসায় পৌঁছে দিয়ে আসে। এরপর সেই দিন রাতেই তাদের 3জনের খুব জ্বর আসে, আর পরবর্তীতে অনেক ডাক্তার, কবিরাজ ও হুজুর দেখিয়ে চিকিৎসা করা হয়। কিন্তু তাদের কাউকেই আর আগের মতো পুরোপুরি সুস্থ করা সম্ভব হয়নি। এখনও তারা শারীরিকভাবে অসুস্থ আছে, আর 3জনেই শুকিয়ে প্রায় কাঠ হয়ে গেছে। লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাব। খোলা জানালা দিয়ে বয়ে আসছে মৃদু বাতাস, মাথার উপর জ্বলছে 100 পাওয়ারের লাইট। সারাদিন বই পড়তে পড়তে আর ভালো লাগছিল না। কোরবানির 3 দিন সরকারি ছুটি হওয়ায় মেয়েদের সকলেই বাড়ি চলে গেছে। পরীক্ষার কারণে আমি থেকে গেছি। বহুকাল আগের একটা পুরনো বাড়িতে কম ভাড়ায় মেসে থাকার জন্য এর চেয়ে ভালো জায়গা আর খুঁজে পেলাম না। আমার বন্ধু এখানে থাকে, ভাড়া তুলনামূলকভাবে কম, তাই আমি উঠে গেলাম এই মেসে।
সবাই বাড়িতে যাওয়ায় আমি ছাড়া বাড়িতে আর কেউ নেই। দারোয়ান আছে গেটের কাছে, থাকবে রাত 10টা পর্যন্ত। তারপর প্রধান ফটক বন্ধ করে আমাকে থাকতে হবে এই আলো ছায়ার বাড়িটিতে। বাতাসে জোর বেশি, তাই জানালা বন্ধ করে দিলাম। তারপর আবার বই পড়তে লাগলাম। হঠাৎ কোনো সংকেত না দিয়ে জানালাটি খুলে গেল। আমি চমকে গেল আমার পুরো হৃৎপিণ্ড। চোখ বড় করে তাকিয়ে থাকলাম জানালার দিকে। জানালা বন্ধ করার জন্য সবে উঠলাম, আর হুট করে কারেন্ট চলে গেল। অন্ধকারে ঢেকে গেল আমার চারপাশ। বালিশের নিচ থেকে ডিয়াশালাইটা বের করে মোম জ্বালিয়ে বসলাম। ভালো লাগছিল না। ভাবলাম নিচে গিয়ে দারোয়ানের সাথে গল্প করব। গেটের কাছে গিয়ে দেখি দারোয়ান ঝিমুচ্ছে। যাই হোক, কাছে গিয়ে বসলাম। আমাকে দেখে বলল, কোনো সমস্যা হয়েছে কি? আমি বললাম, না, এমনিতে মন চাইলো তাই চলে আসলাম গল্প করতে আপনার সাথে। ওনার সাথে অনেকক্ষণ গল্প করে যতবারই এই বাড়ি সম্পর্কে জানতে চাই ততবারই এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। জানতে পারলাম উনি প্রায় 20 বছর ধরে এই বাড়িটি দেখাশোনা করছেন। এর মধ্যে অনেকে এসেছে, কিন্তু বেশি দিন থাকতে পারেনি। এমন কি মারাও গিয়েছে, কিন্তু কেন হয়েছে কিছু বলেনি। জানতে চেয়েও ব্যর্থ হয়েছি। রাত 10টা বাজতেই উনি আমাকে সাবধান করে চলে গেলেন। প্রধান ফটক বন্ধ করে আমি বাসায় এসে বসেছি। আমার খুব ভয় করছিল। কারেন্ট এখনো আসেনি। আজকের রাতটা আমার কাছে অভিশপ্ত বলে মনে হচ্ছে। এই বাড়ির আদৌ কোনো ঘটনা আমার জানা নেই, তবুও নিজ জ্ঞান থেকে আমি বলতে পারি এই বাড়িটা কোনো সাধারণ বাড়ি নয়। অশরীরীদের অস্তিত্ব হয়তো এ বাড়িতে আছে। আমি জানি না আজ কি হতে চলেছে। ছাদের উপর কারা যেন হেঁটে চলেছে। মনে হচ্ছে কোনো দানবিক পা বারবার আঘাত করছে ছাদের উপর। ইচ্ছে হচ্ছিল এ বাড়ি থেকে পালিয়ে অন্য কোথাও চলে যাই, কিন্তু তাও সম্ভব না। এ বাড়ির ছাদে আমার কখনো যাওয়া হয়নি। শুধু শুনেছি এ বাড়ির ছাদের গেট বন্ধ থাকে, আর গেটের চাবি কারো কাছে নেই। 4 তলায় একটি ঘর আছে তালাবদ্ধ, কে জানে ওখানে কি আছে। শুধু এতটুকু শুনেছি, সে ঘরের দরজা কখনো মাঝরাতে খুলে যায়, আর যেদিন খুলে সেদিন কোনো অঘটন ঘটে। ছাদে ওঠার সিঁড়ি ভেঙে ফেলা হয়েছে। প্রথম যেদিন এ বাড়িতে এসেছিলাম সেদিনই মনে ভয় জন্মেছিল। বাড়িটি যখনই খতিয়ে দেখলাম ভয় ততই বাড়তে থাকে। সকালে স্বাভাবিক থাকলেও সন্ধ্যার পরে যেন ভয়ের কারখানা হয়ে যায়। সন্ধ্যার পর চারিদিক নীরব হয়ে যায়। আশেপাশে কোনো জনবসতি নেই। কাঁচা রাস্তা, 10 মিনিট হাঁটার পর পাকা রাস্তা পাওয়া যাবে, কিন্তু এত রাতে গাড়ি পাওয়া যাবে না, সেটা অনেক মুশকিল ব্যাপার। তা যাই হোক, একবার চেষ্টা করে দেখি না কি করা যায়। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 12টা বেজে 45 মিনিট। সিঁড়ি বেয়ে নিচে নেমে এলাম। খুব দ্রুত গতিতে অন্ধকারের পথ ধরে গিয়ে দাঁড়ালাম রাস্তার পাশে। আধা ঘন্টা দাঁড়িয়ে কোনো গাড়ির দেখা পেলাম না। এদিকে ঝড়ো হাওয়ায় সাথে সাথে বৃষ্টি পড়তে শুরু হলো। উপায় না দেখে আবার বাড়ির দিকে চলতে লাগলাম। আসার সময় দেখলাম কারেন্টের তার ছিঁড়ে গেছে। আর কারেন্ট আসবে না। বাড়ির সামনে আসতেই মনে হলো মৃত্যু যেন হাত বাড়িয়ে আমাকে ডাকছে। প্রধান গেট খুলে সিঁড়ি বেয়ে উপরে উঠে এলাম। শরীর ভেজা নিয়ে ঘরে প্রবেশ করলাম। আমার ঘর কবরের মতো অন্ধকার। যাওয়ার আগে মোমবাতি জ্বলছিল। এত তাড়াতাড়ি মোম শেষ হওয়ার কোনো কারণ খুঁজে পেলাম না। পকেটে থাকা মোবাইলটা বের করলাম। ফোন করলাম আমার এক শিক্ষকের কাছে। হঠাৎ দরজা খোলার শব্দ পেলাম। আমার বুকটা কেঁপে উঠল। তবে 4 তলার কথা মনে পড়েই ভয়ে জমে গেলাম। কানে ভেসে আসছে পায়ের শব্দ। কে জানি সিঁড়ি দিয়ে বেয়ে উপর থেকে নিচে নামছে। এদিকে ঝড়ের তাণ্ডব বেড়েই চলেছে। অনেক কষ্টে স্যারকে ফোনে পাওয়া গেল। স্যারকে বললাম আমি খুব সমস্যায় আছি। আমি জানি না আমার সাথে কি ঘটতে চলেছে। ব্যালেন্স না থাকায় লাইনটা কেটে গেল। স্যার ফোন দিলেন। রিসিভ করে সব ঘটনা খুলে বললাম, কিন্তু নেটওয়ার্কের সমস্যার কারণে স্যার কিছুই বুঝলেন না। লাইনটা আবার কেটে গেল। এবার নেটওয়ার্ক শূন্য। মোবাইল হাতে নিয়ে বসে রইলাম। মোমবাতি নেই। মোবাইলের লাইট জ্বলিয়ে রেখেছি,
তাও ঘন্টা খানিক চলবে। কোথাও কোনো আলো নেই, শুধু মাঝে মাঝে বড় হাওয়ায় জানালা বন্ধ হচ্ছে আর খুলছে। ঘন্টা খানেকের মধ্যে মোবাইলের আলো নিভে গেল। হঠাৎ মনে হলো চাপা সুরে কেউ যেন কাঁদছে। জানালার পাশে আমি আস্তে আস্তে হেঁটে গেলাম, কোথাও কেউ নেই। এমন সময় হৃদয় আতঙ্কে তুলে কে যেন দরজা নক করলো। ভয়ে আমার গলা দিয়ে কোনো আওয়াজ আসছে না। আমি দাঁড়িয়ে আছি ঘরের এক কোণে। কিছুক্ষণ পর দরজার ওপাশের আওয়াজ থেমে গেল। সেই সাথে বাইরের ঝড় ও হাওয়া থেমে গেছে। চারিদিকে অদ্ভুত নীরবতা, শুধু মাঝে মাঝে নুপুরের সুর আর ছোটাছুটির আওয়াজ আসছিল। কারা যেন ফিসফিস করছে, শব্দটা বাতাসে ভেসে আসছিল। আমার চোখের সামনে যেন হাজারো প্রেতাত্মা দাঁড়িয়ে আছে। ভয়ঙ্কর তাদের চোখ, পা, নখ, চুল। চোখ বন্ধ করলেও সে একই দৃশ্য। ফ্যানের সাথে ফাঁসির ঝুলন্ত তরুণী। বড় চোখ, জিহ্বা বেরিয়ে এসেছে। মুখ থেকে ঘরময় আগরবাতির গন্ধ, যেন কোনো মরা লাশ আমার সামনে শুয়ে আছে। আমি চোখ বন্ধ করতেও আমার মেলতে পারছি না। এটা কি প্রচণ্ড ভয়ের কারণে মানসিক চাপ বৃদ্ধি পেয়েছে, না সত্যিই দেখছি বুঝতে পারছি না। তবে আমি মন শক্ত রাখার চেষ্টা করলাম। কটা বাজে বুঝতে চেষ্টা করলাম। অনুমান করছি রাত 3টা বাজে, সকাল হতে অনেক দেরি। হঠাৎ কানে একটা শব্দ ভেসে এলো। কান পাতলাম, কে যেন সিঁড়ি বেয়ে নেমে এলো। বুঝলাম এদিকে আসছে। আমার দরজার কাছে এসেই শব্দটা থেমে গেল এবং দরজা নক করলো। আমি সাহস হারালাম। হালকা পাতলা অন্ধকারে দরজার কাছে হেঁটে গেলাম। আমার শরীরের সাথে কিছু একটা ধাক্কা খেলো। হাত দিয়ে দেখি কার যেন পা ঝুলছে, মনে হচ্ছে কারো লাশ ঝুলানো অবস্থায় আছে। আমার হাত বাড়িয়ে দেখি কিছু নেই। আমার সাথে কি হচ্ছে বুঝতে পারছি না। হেঁটে গিয়ে দরজা খুলে দিলাম, কিন্তু অদ্ভুত ব্যাপার, কেউ নেই। অথচ একটু আগেও হেঁটে আসার শব্দ পেয়েছি। এমন সময় বাহিরের বিদ্যুতের আলোতে দেখলাম আমার সামনে একজন দাঁড়িয়ে আছে। তার শরীর থেকে আগরবাতির গন্ধ আসছে। মাথা নেই, পা দুটো বাঁকানো, গায়ে সাদা কাপড় জড়ানো। আমার থেকে মাত্র 1 হাত দূরে আছে। একটা তরুণীর চোখ দুটো তার বেরিয়ে আসতে চাইছে। গলায় কালো মোটা একটা দাগ, চোখগুলো সাদা, কোনো মনি নেই, পাগুলো বাঁকানো। মনে হলো মৃত্যু আমায় ছুঁয়ে ফেলেছে। আমি আর বাঁচব না, এটাই বুঝি আমার শেষ মুহূর্ত। আমি জ্ঞান হারালাম। জ্ঞান ফিরলে দেখি বিছানায়। জানতে পারলাম দারোয়ান সকালে এসে আমাকে পরে থাকতে দেখে রুমে নিয়ে যায়। দুপুর নাগাদ আমি সে বাড়ি ত্যাগ করি। কয়েকদিন পর শুনলাম দারোয়ান চাচাও মারা যান। বাড়ির ভেতরে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। এরপর থেকে এ বাড়িতে আর কেউ থাকে না। ভালো লাগলে অবশ্যই পড়ে শোনাবেন আমার ঘটনা। লিসেনার্স, এবারের যিনি ঘটনাটি পাঠিয়েছেন আমি তার ভাষায় বলার চেষ্টা করছি। আমি দীপক। আগে ঢাকায় থাকতাম, বর্তমানে সিলেটে একটি ব্যাংকে কর্মরত আছি। আজকে আপনাদের সাথে যেই ঘটনা শেয়ার করব তা আমার নিজের চোখে দেখা। আমি তখন ক্লাস 4-এ পড়ি। থাকতাম তেজগাঁও রেলওয়ে কলোনিতে। স্কুল থেকে বাসায় এসেই খেলাধুলা নিয়ে ব্যস্ত হয়ে পড়তাম। যেদিনের ঘটনা সেদিন বিকেলেও স্কুল থেকে এসে খেলতে গেলাম। আমাদের বাসার ঠিক সামনের বাসায় রাকিব নামে একটা ছেলে থাকতো, আমার সমবয়সী। দারুণ খেপাটে মেজাজের এবং ডান পিঠে। আমরা সবাই তাকে একটু ভয় করতাম। যাই হোক, সেদিন আমরা ক্রিকেট খেলছিলাম। রাকিবদের বাড়ির সামনে একটা মাঠের মতো জায়গা আছে, বেশি বড় না, কিন্তু আমাদের মতো বাচ্চাদের জন্য যথেষ্ট। তার ঠিক ডান পাশ দিয়েই একটি বড় বেল গাছ। সেই গাছে অনেক বড় বড় বেল ধরত। তবে কেন জানি না কেউ সেই গাছের বেল খেত না। এমনকি আমরা ছোটরাও এড়িয়ে চলতাম গাছটিকে। আম্মু আব্বুরাও নিষেধ করতেন ওই গাছের আশেপাশে যেতে। যাই হোক, আমাদের মাঝে একটা ছেলে ছিল, একটু বড় শরীরের মানে আমাদের সাথে একই ক্লাসে পড়ে, কিন্তু দেখতে আমাদের চেয়ে বড়। সে হঠাৎ করে একটি শট করে বল ওই বেল গাছের দিকে মারল। আমরা সবাই চেয়ে দেখলাম বলটা সোজা গিয়ে বেল গাছের একটু ঘন জায়গায় পড়ল এবং নিচে পড়ার আর কোনো আওয়াজ হলো না। অর্থাৎ বলটা আটকে গেল। আমাদের মধ্যে হুলস্থুল হয়ে পড়ে গেল। এবার বল পারবে কে? কেউ রাজি হলো না গাছের আশেপাশে যাবার জন্য।
হঠাৎ রাকিব এগিয়ে এলো এবং সে বলল সে উপরে উঠবে গাছের মধ্যে। আমরা না করলাম সবাই, কিন্তু সে কথা শুনল না এবং এক পর্যায়ে গাছে উঠে বসলো। বেল গাছে সাধারণত একটু উপর থেকে ডাল ছাড়ে, বড় হয়ে তাই দেখেছি, কিন্তু এই গাছে তুলনামূলক নিচ থেকেই ডাল ছিল। রাকিব গাছে উঠে পড়ল দ্রুত। ও একটু লম্বা ছিল আমাদের চেয়ে। বেশি দেরি হলো না উপরে উঠতে তার। আমরা পায়ে পায়ে এগিয়ে গেলাম সেই গাছের দিকে। বেলগাছটা খুবই ঘন ছিল। এটা না দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না কতটা ঘন ছিল। হঠাৎ উপরে ওঠার পর আমরা আর রাকিবকে দেখতে পেলাম না। সে উপর থেকে চিৎকার করে জিজ্ঞেস করতে লাগলো বলটা কত উপরে পড়েছে। আমরা তাকে দেখতে না পেয়ে বারবার বলতে লাগলাম মাঝ বরাবর পড়েছে মনে হয়। সে প্রায় 4 থেকে 5 মিনিট খোঁজাখুঁজি করেও বল পেল না। উপর থেকে বলল নেমে যাই, বল দেখতে পাচ্ছি না। আমরা বললাম ঠিক আছে। ও নামার সময় হঠাৎ আউ মাউ করে চেঁচিয়ে উঠল। সে বলতে লাগলো আমাকে ছাড়ো, বাঁচাও বাঁচাও। সে এভাবে চিৎকার করতে করতে খুব দ্রুত গাছ থেকে নেমে এলো। এরপর যা দেখলাম তাতে আমাদের পিলে চমকে গেল। রাকিবের উপর পাশে এক খাবলা মাংস নেই। ভাই মিথ্যা বলছি না, কেউ যেন গর্ত করে কেটে নিয়েছে এক মুঠো মাংস। এক নাগারে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে। রাকিব গাছ থেকে নেমে একবার উপরে তাকিয়ে বাড়ির দিকে দৌড় মারল। আমাদের মধ্যে কয়েকজন ভয় পেয়ে নিজেদের বাড়ির দিকে ছুটে গেল। আমি এবং আরো 2 থেকে 3 জন রাকিবের পিছন পিছন ওদের বাসায় গেলাম। রাকিব ততক্ষণে দরজা থেকে ঢুকে পড়েছে। তার চিৎকার শুনে আঙ্কেল আন্টি বেরিয়ে এলো ভিতর থেকে। তার এই অবস্থা দেখে সবাই ভয়ে এবং কষ্টে চিৎকার করে উঠল। রাকিব ঘরে ঢুকেই অজ্ঞান হয়ে পড়ে গেল। দ্রুত আঙ্কেল তাকে নিয়ে ছুটলেন হসপিটালের উদ্দেশ্যে। সেখানে নেবার পর কিছু করা গেল না। 20 মিনিট পর রাকিব মারা যায় হাসপাতালে। রাকিবের মৃত্যুর পর পুরো এলাকার মানুষ জমে যায় তাদের বাড়িতে। আন্টি এক নাগারে বিলাপ করে কান্না করছিলেন। আমি জীবনের প্রথম চোখের সামনে মৃত্যু ঘটা দেখলাম। রাকিবকে হাসপাতাল থেকে নিয়ে আসা হয় বাসায়। লাশটা যখন গোসল করানো হয় তখন সবাই বলছিল তার শরীর নাকি খুব দ্রুত ঠান্ডা হয়ে যাচ্ছিল এবং কেন যেন শক্ত হয়ে যাচ্ছিল। দ্রুত জানাজা শেষে তাকে আজিমপুরেই কবর দিয়ে দেওয়া হয়। রাকিবের লাশ জানাজার পর আর দেখানো হয়নি, যদিও নিয়ম থাকে যে জানাজার পর মানুষ লাশ দেখতে পায়। আমার ছেলেবেলার এর চেয়ে ভয়ঙ্কর ঘটনার কথা কখনো চিন্তাও করিনি। প্রিয় একটি বন্ধুকে হারালাম, তাও এমনভাবে যা স্বপ্নেও আসেনি। সেই বেল গাছটা কেটে ফেলা হয়। গাছটি কাটার পর নাকি প্রায় রাতে আঙ্কেলদের টিনে রাতে কেউ এক নাগারে কিছু একটা দিয়ে বাড়ি দিত, ধাতব কিছু একটা। প্রচণ্ড আওয়াজ হলেও কেউ সাহস করে বের হতো না। আর ঘুমের মধ্যে আন্টি প্রায় দেখতেন একটা বিদঘুটে মানবদেহ তার দিকে এগিয়ে আসছে। আঙ্কেলরা বেশি দিন থাকেননি সেই বাড়িতে। বাড়িটা ছেড়ে চলে যান কয়েক মাস পর। আমার বাবাও বদলি হয়ে যান, আমরাও চলে যাই নতুন ঠিকানায়। আমি জানি না রাকিবের মৃত্যুর কারণ কি ছিল। ছোট ছিলাম, তাই কারোর সাথে এ নিয়ে আলোচনা করতে পারিনি। বড় হয়ে এখনো ভাবি সে কথা। এখনো মনে আছে রাকিবকে। আল্লাহ রাকিবকে সবসময় ভালো রাখো। লিসনার সেবারের যিনি ঘটনাটি লিখে পাঠিয়েছেন তিনি হলেন তৌফিক মিথুন। তো আমি ঘটনাটি তার মতো করে পড়ছি। ঘটনাটা প্রায় 10 বছর আগের। আমাদের গ্রামের এক লোক আঞ্জুমানে মফিদুলের গাড়ি চালাতো। নাম বললে অনেকেই হয়তো চিনবেন, আমাদের হরিপদ কাকা। মৃত লাশ নিয়ে মাঝে মাঝেই বিভিন্ন জেলায় তার যাওয়া লাগতো। একদিন বিকেলে অফিসের নিচে চা খাচ্ছিলেন, তখন পিয়ন জালাল মিয়া গিয়ে খবর দেয় একটা মৃত লাশ নিয়ে তাকে ঠাকুরগাঁও যেতে হবে। কাকা দেখলো লাশটাকে। লাশটা একটা মেয়ের, খুব সুন্দরী, মনে হয় কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে পড়তো। খুব বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে। মাথার এক পাশ থেতলানো, চুলগুলো এলোমেলো, দেহের বিভিন্ন স্থান থেকে রক্ত ঝরছে। ওনাকে প্রায় এমন লাশ নিয়ে অনেক জেলাতে যেতে হয়। তাই তিনি না দেরি করে দ্রুত একজনকে নিয়ে রওনা দিলেন। উনি যখন রওনা দিচ্ছিলেন তখন সন্ধ্যা হয়। তখন রাস্তাঘাটের অবস্থাও এখনকার মতো ভালো ছিল না। একটানা 4-5 ঘন্টা গাড়ি চালিয়ে একটা স্থানে এসে কিছু খাওয়ার জন্য গাড়ি থামালেন।
খেয়ে দিয়ে আবার যখন রওনা দিলেন তখন রাত প্রায় 11টা। ওই অঞ্চলের জন্য গভীর রাত। রাস্তার এদিকটায় খুব একটা গাড়ি চলাচল নেই। কয়েক কিলোমিটার এগোনোর পর হঠাৎ একটা চাকা বিকট শব্দে বাস্ট হয়ে যায়। গাড়ি থেকে নেমে দেখলেন পেছনের চাকা বাস্ট হয়ে গেছে। এক্সট্রা চাকার জন্য গাড়িতে খোঁজ করে দেখেন। তাড়াহুড়োতে ওনার অ্যাসিস্ট্যান্ট এক্সট্রা চাকা নিতেই ভুলে গিয়েছে। অ্যাসিস্ট্যান্টের নাম ছিল সুবল। সুবল বলল, দাদা চাকা যেহেতু নাই, আমরা যেখানে খাওয়া দাওয়া করছিলাম ওইখানে যাই, দেখি চাকা সরাইতে পারি কিনা। হরিপদ কাকার কাছে এ কথা মানা ছাড়া আর কিছু করা ছিল না। তাই তিনি সুবলকে কিছু টাকা আর নষ্ট চাকাটা দিয়ে ওই দোকানদারের নিকটে পাঠিয়ে দিলেন। গাড়িটা রাস্তার একপাশে সাইড করা ছিল। কতক্ষণ লাগতে পারে এই কথা চিন্তা করতে করতে তিনি গাড়িতে গিয়ে বসলেন। এমনিতেই জায়গাটা নীরব। একটু পর পর একটা দুইটা ডিস্ট্রিক্ট বাস যাই করে পাশ দিয়ে চলে যাওয়ার ছাড়া। আশেপাশে আর কোনো মানুষজনের কিংবা জনবসতির চিহ্ন নাই। আর রাত 11:30টায় কে আসবে হাইওয়েতে? উনি একটা সিগারেট ধরিয়ে একটু পর পর একটা করে টান দিচ্ছেন আর চাকা আসার ব্যাপারটা নিয়ে চিন্তা করে লুকিং গ্লাসে চোখ রাখছিলেন। এভাবে তাকাতে তাকাতে হঠাৎ ভেতরে থাকা লুকিং গ্লাসে ওনার চোখ আটকে গেল। উনি সাহসী মানুষ ছিলেন। দ্রুত চোখটা সরিয়ে পিছনে তাকিয়ে দেখেন, না কিছুই না, সব ঠিক আছে। আবার যখন সিগারেট টান দিয়ে লুকিং গ্লাসের দিকে তাকালেন তখন ভয়ে স্থির হয়ে গেলেন। তিনি পরিষ্কার দেখলেন মেয়েটার লাশ উঠে বসে আছে। এইবার উনি ঘাড় ঘোরাতে সাহস করলেন না। শরীর কাঁপছিল। ওনার মনে হচ্ছিল যেন দাঁতে দাঁত লেগে আসবে। হঠাৎ পিছন থেকে মেয়েটা বলে উঠল, দাদা আমি পানি খাবো, পিপাসায় গলাটা ফেটে যাচ্ছে। উনি অনিচ্ছা সত্ত্বেও পিছনে তাকিয়ে দেখেন সত্যি মেয়েটা শোয়া থেকে বসে আছে, আর ওর শরীরের দাগগুলো নাই। থেতলানো দিকটা বোঝা যাচ্ছে না। মনে হচ্ছে সে এতক্ষণ অজ্ঞান ছিল, এখন জ্ঞান ফিরেছে। মেয়েটা আবারও বলতে লাগলো, দাদা আমার খুব পানির পিপাসা পেয়েছে, আমাকে একটু পানি দেন। মেয়েটাকে দেখতে অস্বাভাবিক লাগায় ওনার ভয় একটু একটু করে কাটছিল। উনি পাশে থাকা পানির বোতল মেয়েটার দিকে এগিয়ে দিলেন। পানিটা পেয়ে এক নিঃশ্বাসে শেষ করে কেমনে যেন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। তারপর ওনার দিকে মুখ করে বলতে লাগলো, জানেন দাদা, এই পানির জন্য আমার বুকটা ফেটে যাচ্ছিল। আমার ভার্সিটি বন্ধু হয়ে যাওয়ায় বাড়িতে যাওয়ার জন্য তৈরি হয়ে বাস স্ট্যান্ড আসি। আমি রিক্সা থেকে নেমে ভাড়া দিয়ে একটু সামনে আগালাম। খেয়াল করতে পারিনি কখন সে একটা বাস দ্রুত গতিতে আমার সামনে এসে পড়েছে। চোখের পলকে বাসটার আঘাতে আমি সামনে পড়ে যাই, আর বাসটা ব্রেক করতে না পেরে আমার মাথার দিক বাম সাইড দিয়ে চলে যায়। যাওয়ার সময় আমার সমস্ত শরীরটাকে কয়েকবার রাস্তায় পিষে টেনে কিছু দূর নিয়ে যায়। চিৎকার করে বলতে চেয়েও পারিনি, আমাকে কেউ পানি দাও। পিপাসায় আমার গলা ফেটে যাচ্ছে। আমাকে এক ফোঁটা পানি কেউ দেয়নি। যখন একজন এসে আমাকে পানি খাওয়াতে চাইল ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। পানির এক ফোঁটাও গলা দিয়ে নামলো না, গাল দিয়ে নিচে পড়ে গেল। আমার নিথর দেহটা অ্যাম্বুলেন্সে তোলা হলো। আমার আইডি কার্ড দেখে ভার্সিটি থেকে তথ্য নিয়ে আপনার কাছে দিল আমাকে বাড়ি পৌঁছে দিতে। মেয়েটা এক নিঃশ্বাসে কথাগুলো বলে একটু চুপ হয়ে আবার বলল, দাদা আমার আব্বা আম্মা আর ভাই বোনকে বলবেন আমার জন্য যেন না কাঁদে, আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে পানি খাওয়ানোর জন্য। আমি এখন শান্তিতে ঘুমাতে পারবো। এই কথা বলে মেয়েটা আবার শুয়ে পড়ে। ঠিক তখনই তিনি জানালা দিয়ে পিঠে কারো হাতের ছোঁয়া পান। যে চাকা ঠিক করতে গেছিল সুবল এসে গিয়েছে। পিঠে হালকা ধাক্কাই সেই দিয়েছে। দাদা চলেন, চাকা ঠিক হয়ে গেছে। উনি সারা পেয়ে খেয়াল করলেন ওনার পুরো শরীর ঘাম মেয়ে একদম ভেজা। হরিপদ কাকা একবার পিছনে লাশের দিকে আর একবার সুবলের দিকে তাকান। সুবলের কিছুই বুঝে না। চাকাটা সুবলই লাগিয়ে আবার রওনা দিতে তাড়া দেয়। হরিপদ কাকা ভাবলেন হয়তো ওনার তন্দ্রা এসেছিল, তাই ভুলভাল চিন্তা করেছেন। গাড়ি চালু করতে যাবেন এমন সময় সুবল বলল, দাদা এত ঘামছেন, একটু পানি খেয়ে চোখে মুখে পানি ছিটে দিয়ে নেন, ভালো লাগবে। এই বলে সে পানির বোতলটা তুলে নিয়ে বলল, এ কি দাদা, বোতলে তো পানি শেষ।
যতদূর মনে পড়ে পানি ভরেই দোকান থেকে বের হয়েছিলাম। আপনি খেয়েছেন নাকি? হরিপদ কাকা কি বলবেন বুঝতে পান না। তিনি নিজে সরে গিয়ে সুবলকে সেই যে স্টিয়ারিংয়ে বসালেন। এরপর থেকে তিনি আর কোনো দিন অ্যাম্বুলেন্স চালাননি। লিসেনার্স, এবারের যিনি ঘটনা পাঠিয়েছেন তারা দুজন, এবি তাহার এবং এইসার নিপা ইসলাম। তারা যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ার চেষ্টা করছি। আমি তখন কলেজে পড়ি, প্রতিদিন প্রায় অনেক রাত পর্যন্ত পড়তাম। আমি থাকতাম মার ঘরটার ঠিক পাশের ঘরটায়। কুপি বাতি জ্বালিয়ে পড়তাম, তাই সব সময় সাথে ম্যাচ থাকতো। সেদিনও পড়তে পড়তে বেশ রাত হয়ে গেল। জানালা ফাঁক দিয়ে জ্যোৎস্না দেখা যাচ্ছে। প্রাকৃতিক ডাকে জন্য বের হলাম। পশ্চিমের আকাশের দিকে হেলে পড়েছে চাঁদটি, চাঁদের আলোতে মায়াবী আলোয় ঝিকমিক করছে সামনের পুকুর ঘাটতি। পুকুরটি হলো আমার বাল্য বন্ধু সুবলের। সুবল মারা গেছে পুকুরটিতে পড়ে। কেউ কেউ বলে পুকুরের পানিতে ডুবে মেরে ফেলেছে সুবলকে। সুবলের কথা বড্ড মনে পড়ছে। পুকুরের মাছটা খানটায় 4টার দিকে স্থির হয়ে তাকিয়ে আছি। হঠাৎ তাকিয়ে দেখি পুকুরের মাঝখানটায় যেখানে চাঁদটা হাসছে সেখানে কালো আধারের মতো কি যেন চাঁদটাকে জড়িয়ে ধরল, গিলে ফেলতে চাইছে চাঁদটাকে। ভয়ে শরীর জমে গেল। মনে হচ্ছে আকাশের ঠিক পশ্চিমের পাশটায় তাকিয়ে দেখি চাঁদ এবং মেঘের লুকোচুরি খেলা চলছে। মনে মনে হাসলাম নিজের বোকামি দেখে। না, কালকে বেশ বৃষ্টি হবে মনে হচ্ছে। বড় করে মেঘ জমেছে আকাশে। চারিদিকে কিছুটা অন্ধকার ছেয়ে গেছে। ঘরে চলে আসলাম, বাতি নিভিয়ে শুবিয়ে পড়লাম। আমি যে বিছানায় থাকি সেটা কোনোভাবেই বিছানা বলা চলে না। 2টা তক্তা কোনোভাবে বাঁশের সাথে বেঁধে থাকি। খুব সাবধানে থাকি যাতে করে পড়ে না যাই। কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতে পারিনি। হঠাৎ করে গভীর রাতে ঘুম ভেঙে গেল কারো গায়ে গা লেগে। আমি বুঝতে পারলাম কেউ একজন আমার সাথে শুয়ে আছে। আশ্চর্য হয়ে গেলাম। যেখানে আমি একা শুতেই কষ্ট হয় সেখানে আরেকজন কিভাবে শুইল? তাছাড়া এত রাতে কে আমার সাথে শুইবে আমাকে না বলে? পাগলিটার কথা মনে পড়ে গেল। আমাদের এলাকায় একটা পাগলি ছিল যে গভীর রাতে ঘরে উঠে পড়তো। সেই পাগলি না তো? ভাবতে ভাবতে ভয়ে ঘাম এসে পড়ল। আমি ধীরে ধীরে বালিশের নিচে হাত নিয়ে ম্যাচটি বের করে আনলাম। চোখের পলকে বিছানা থেকে লাফ দিয়ে নেমে বাতিটি ধরিয়ে ফেললাম। যা দেখলাম তা অবিশ্বাস্য। দরজার বাইরে থেকে এক গুচ্ছ চুল মেয়েটির মাথা পর্যন্ত। ভয়ে মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না, তবুও ক্ষীণ কণ্ঠে সর্বোচ্চ শক্তি দিয়ে বললাম, কে? মেয়েটি মাথাটাকে ঝাঁকিয়ে উঠে বসলো। দেখলাম চুলগুলো ঝাঁকিতে মেয়েটির কোলের উপরে এসে পড়ল। আমি মেয়েটির মুখের দিকে তাকিয়ে দেখলাম মেয়েটি 2 হাত বের করে হাসছে। সাথে সাথেই আমি বাতির উপর ঢলে পড়লাম। যখন হুঁশ হলো দেখি আমার মা এবং আমার ভগ্নিপতি আমার পাশে বসে আছে। আমি আমার ভগ্নিপতিকে দেখে অবাক হলাম। উনি আমাকে দেখে বলল উনি নাকি বেতন আনতে নেত্রকোনার ধোবাউড়া গেছিল। সেখানে রাত 1টার দিকে শুনেছে অমুক গ্রামের অমুকের বিছানায় নাকি ভূত শুয়েছিল। তারপর সে সাইকেলে আস্তে আস্তে 3:30 বেজে গেছে। মাকে ডেকে তুলে আমার ঘরে গিয়ে দেখি সত্যি সত্যি আমি মাটিতে পড়ে আছি। আমি অবাক হলাম এইভাবে যে আমি যখন শুয়েই আছি তখন তো 2টা বাজে, তাহলে উনি 1টায় শুলেন কিভাবে? লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাব। লোকটার নাম ছিল শফিক, হয়তোবা আরও অন্য কোনো নাম ছিল, কিন্তু তাকে ডাক নামে বলা হতো শফিক। যাই হোক, আসল ঘটনায় আসি। একদিন হঠাৎ শোনা গেল যে শফিককে নাকি পরি ধরেছে। আবার কেউ বলছে ভূতে, আবার কেউ বা বলছে কালি ধরছে। শুরু শফিকের বাড়ি ফকিরের আসা যাওয়া। অনেক ফকিরের অনেক মত। মাঝে মাঝে প্রায় কিছুদিন পর পর শফিকের ভয়ঙ্কর আচরণ দেখা যেত। এক রাতে সে বিছানায় শুয়ে আছে। মাঝরাতে শফিকের হঠাৎ বিছানা ছেড়ে উঠল। রাত তখন 2টো থেকে 2:30 হবে। কেউ একজন তাকে ডাকছে। চেহারাটা ভীষণ কালো কুটকুটে। শফিক বিছানা ছেড়ে উঠেই সে নদীর দিকে হাঁটতে শুরু করলো। আপন মনে অনেক কথা বিড়বিড় করে বলতে লাগলো। তারপর সে হাঁটতেই থাকলো। একটু পরেই তার স্ত্রী টের পেল ব্যাপারটা, তাই কিছু লোককে রাতে ডেকে তুলে শফিককে ফেরাতে গেল। এতক্ষণে শফিক প্রায় নদীর কাছাকাছি। যেই সে পানিতে নামবে অমনি লোকজন সবাই তাকে ধরে ফেলল। শফিক অনেক চেষ্টা করলো পানিতে নামতে, কিন্তু পারল না। এভাবে প্রায় শফিক রাতে বেরো হতো। কেউ না কেউ টের পেত আর ওকে বাঁচাতো।
এখন আবার কেউ কেউ বলতে শুরু করলো ওকে নদীর কোনো অশুভ শক্তি ওর উপর ভর করেছে। গ্রামে মানুষ নদীর এই অশুভ শক্তিকে মাসান নামেই চেনে। এই মাসানের অবাক ক্ষমতা। দিনেও এরা যাদের রাশি খারাপ তাদের আক্রমণ করতে পারে। কেউ এদের কাছে বেঁচে যায়, আবার কেউ বাঁচতে পারে না। যারা বেঁচে যায় তাদের চেহারা অনেক শুকিয়ে যায়, আর তারা আর কোনো দিন নদীতে নামতেই চায় না। আসলে হয়তোবা এটাই ঠিক। এক রাতে শফিক মাঝরাতে উঠল, তবে এবার কিন্তু নদীতে গেল না। সে এলো মসজিদে। ফজর নামাজের সময় সে নিজে আজান দিয়ে নামাজ আদায় করলো এবং দুপুরে এলো নদীতে মাছ ধরতে। সাথে স্ত্রী আর ছেলে ছিল। কিছুক্ষণ মাছ ধরার পর হঠাৎ শফিকের স্ত্রী শফিককে বলে বাড়ি চলে গেল। সে মাছ মারতে তো মাছ মারছেই। নদীতে একটা জায়গা ছিল যেখানে পুরো নদী শুকিয়ে গেল ওই জায়গাটা শুকাতো না। ওই জায়গাটা অনেক ভয়ঙ্কর, যেখানে অনেক মানুষ মেরেছে এখানে। ঠিক আজ শফিক ওই জায়গাতে মাছ ধরছে। ভাবছেন সবাই জানে ওই জায়গাটা ভালো না, কিন্তু শফিক কেন ওখানে গেল মাছ ধরতে? আসলে শফিক ছিল সাহসী, আর নদীর ওই ভয়ানক জায়গাটিতে কেউ বিশ্বাস করতো না। যাই হোক, সে পানিতে ডুবছিল, মাছ ধরল। কিন্তু এবার ডুবটা দেওয়ার পর কেন জানি শফিক আর উপরে উঠছে না। 5 মিনিট 10 মিনিট কেটে যায়, সে আর পানি থেকে উঠে না। ওই যে পানিতে ডুব দিল, সে আর উঠছে না। তার ছেলে চিৎকার চেঁচামেচি শুরু করলো। সবাইকে বলল তার আব্বু পানিতে ডুব দিয়ে আর উঠছেই না। নদীতে সবাই নেমে খোঁজাখুঁজি শুরু করলো। 30 মিনিট পার হলো, তবুও নদীর পানি থেকে শফিককে খুঁজে পাওয়া যাচ্ছে না। অবশেষে 35 মিনিট পর কেউ একজন হাউ মাউ করে কেঁদে উঠে জানালো শফিককে পাওয়া গেছে। শফিকের স্ত্রী নিজেই তার স্বামীকে খুঁজে পেল। সবাই ধরে শফিককে নদীর পাড়ে তুলল। ওর পেট থেকে পানি বের করার চেষ্টা করা হলো, কিন্তু কাজ হলো না, কারণ সে আর নেই। ডাক্তার বলল শফিক আর নেই, মারা গেছে। শফিকের ফর্সা মুখ কালো হয়ে গেল। সে অনেক ভালো মানুষ ছিল। আজ আর কেউ ওকে বাঁচাতে পারল না, চলে গেল সে সবাইকে ছেড়ে। পরিবার ঢেকে গেল অন্ধকারে। তারপর শফিককে দাফন করা হলো মসজিদের সাথেই কাছাকাছি এক জায়গায়। লিসেনার্স, এবার আজকে শেষ ঘটনা পড়ছি। ঘটনাটি লিখে পাঠিয়েছেন নাহিদা আক্তার সোমা, সিডনি, অস্ট্রেলিয়া থেকে। এই ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় 7 বছর আগে। উনি যেভাবে লিখেছেন আমি সেভাবে বলার চেষ্টা করছি। আমি এবং আমার স্বামী দেশের বাইরে থাকতাম, কিন্তু আমার গর্ভধারণকালে নিরাপত্তার জন্য আমার আম্মু আমাকে দেশে চলে আসতে বলেন। আমি আমার স্বামী সহ বাংলাদেশে চলে আসি। এখানে এসে আমাদের উত্তরায় একটি ফ্ল্যাট ভাড়া করে থাকতে বলা হয়। আম্মু আমাদের সাথেই থাকতেন। যেই দিনের ঘটনা বলছি সেদিন ছিল মঙ্গলবার। আমরা, অর্থাৎ আমি এবং আমার স্বামী, মাঝে মাঝে বিকেলে গাড়ি নিয়ে ঘুরতে বের হতাম। সেদিনও আমরা গাড়ি নিয়ে বিকেলের দিকে ঘুরতে বের হই। মার্কেট থেকে টুকিটাকি কেনাকাটা করে গাড়িতে চড়ে ফেরার পথে চলছি। সামনে সিগন্যালের লাল বাতি জ্বলছে। গাড়িটা থামানোর সাথে সাথে আমাদের গাড়ির পাশে এক বুড়ি মহিলা এসে দাঁড়িয়ে বললেন। আমার স্বামী প্রথমে খেয়াল করেনি, তবে মহিলার দাঁড়িয়ে থাকাটা কেমন যেন অস্বস্তিদায়ক লাগছিল। তাই আমি ওকে বলে 10 টাকার একটা নোট নিয়ে সেই মহিলার দিকে বাড়িয়ে দিলাম, কিন্তু সে টাকাটা নিল না। অবাক হয়ে গেলাম। সে আমার পেটের দিকে তাকিয়ে আছে। ভালো করে ওড়না দিয়ে শরীর ঢেকে বসলাম। গাড়ির কাজ নামিয়েছিলাম টাকা দেওয়ার জন্য। সেটা আবার উঠিয়ে দিলাম। সাথে সাথে ওই মহিলা আমার চোখের দিকে তাকালো। কেমন যেন একটা শয়তানি ঝিলিক দিয়ে উঠল তার চোখে মুখে। সমগ্র ব্যাপারটা ঘটল 1 থেকে 2 মিনিটের মধ্যে। সিগন্যাল ছেড়ে দেওয়ার পর আবার গাড়ি চলতে শুরু করলো। রাস্তা দিয়ে প্রায় 20 মিনিট চলার পর সামনে আবার একটি সিগন্যালে থামতে হলো আমাদের। সেদিনের পরিবেশ এবং আবহাওয়া খুবই সুন্দর ছিল, তাই গত কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনাটি আমার মনে রইল না। আমি চোখ বন্ধ করে সিটে হেলান দিলাম। যেই মাত্র গাড়ি থেমেছে, সাথে সাথে আমার পাশের জানালার কাছে নক করার আওয়াজ হলো। চোখ মেলেই চমকে গেলাম। সেই মহিলাটি দাঁড়িয়ে আছে, গাড়ির গায়ে হাত দিয়ে আলতো করে টোকা দিচ্ছে গাড়ির কাছে। হিম শীতল ভয়ের একটা ঢেউ বয়ে গেল পুরো শরীর দিয়ে।
আমার স্বামীর হাত খামচে ধরলাম। হাতে নখ দিয়ে জোরে খামচে ধরায় ও একটু চমকে উঠল, বিরক্ত স্বরে জিজ্ঞেস করলো কি হয়েছে। আমি কোনো মতে বললাম, সেই মহিলা যে গত সিগন্যালে ছিল। আমার স্বামী আমার কথা হেসে উড়িয়ে দিল, বলল, তুমি বেশি বেশি চিন্তা করছো, চোখ বন্ধ করে হেলান দিয়ে শুয়ে থাকো, এ সময় এত চিন্তা করা ঠিক না। আমি তাকে কিছুতেই বোঝাতে পারলাম না। যাই হোক, সেদিন ঠিকঠাক মতোই বাসায় চলে আসি আমরা। তার 2 দিন পরের ঘটনা। বাংলাদেশে চলে আসলেও আমার স্বামী মাঝে মাঝে তাদের অফিসের গুলশান শাখায় যেত। সেই সময়টা আমি শুয়ে বসে কাটিয়ে দিতাম। বাড়ির কাজ বা রান্না বান্না আম্মু করে দিত, তাই আমার তেমন কাজ ছিল না। সেদিন কিছুক্ষণ টিভি দেখার চেষ্টা করলাম, কিন্তু মন বসলো না। বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণের মধ্যেই ঘুম চলে এলো। ঘুম ছুটে যায় নাকি অদ্ভুত এক গন্ধ আসতে। বামে কাত হয়ে শুয়েছিলাম। অদ্ভুত গন্ধটা নাক দিয়ে যেন জোর করে ঢুকে পড়ছে। আশ্চর্য, রুমে এই মুহূর্তে কারো থাকার কথা না, আর যেই গন্ধটা আসছে তা যে খানিকটা আতরের মতো তা বুঝতে সমস্যা হলো না। ডানে কাত হয়ে দেখার চেষ্টা করলাম। ঠিক সাথে সাথে হৃৎপিণ্ডটা লাফ দিয়ে গলার কাছে চলে এলো। সেই অদ্ভুত মহিলাটি, যাকে সেদিন গাড়ি থেকে দেখেছিলাম। কেমন মাছের মতো শীতল চোখে আমার দিকে তাকিয়ে আছে। একটা হাত বাড়িয়ে দিয়েছে আমার দিকে, আর বিড়বিড় করে আস্তে আস্তে বলছে, আয়, আমার কাছে আয়। আমার মনে হলো আমি স্বপ্ন দেখছি। নিজেকে বোঝানোর চেষ্টা করলাম, এটা কোনো ভয়ঙ্কর দুঃস্বপ্ন, কেটে গেলেই সব ঠিক হয়ে যাবে। সোমা, কাম ডাউন, এটা শুধুমাত্র একটা স্বপ্ন, সব ঠিক আছে, এই বলে নিজেকে যথাসম্ভব শান্ত রাখার চেষ্টা করলাম। কিন্তু যেই মাত্র মহিলাটি ঝুঁকে আমার দিকে এলো এবং আলতোভাবে আমার পায়ে স্পর্শ করলো, তখন আর নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারলাম না। চিৎকার করার চেষ্টা করলাম, গলা দিয়ে কথা বের হচ্ছিল না। অনেক চেষ্টার পর ইয়া আল্লাহ সেভ মি শব্দগুলো বের হলো মুখ দিয়ে। সাথে সাথে সেই মহিলা অনেকটা বাতাসের আকার ধারণ করলো এবং সাই করে খোলা জানালা দিয়ে বের হয়ে গেল। জানালার কপাটে জোরে ধাক্কা লাগা একটা কপাট খুলে পড়ে গেল। এর কয়েক সেকেন্ডের মধ্যেই হতদণ্ড হয়ে আমার আম্মু ঘরে ঢুকলেন। নিজেকে স্বাভাবিক করতে সেদিন অনেক সময় লেগেছিল। খবর শুনে আমার স্বামী দ্রুত বাসায় চলে আসে। সব খুলে বলার পর আম্মু বলে, গরিব কাউকে একবেলা খাইয়ে দেওয়ার জন্য। তারপরের দিনেই কয়েকজন গরিবকে ডেকে খাইয়ে দেয় আমার আম্মু এবং আমার জামাই। আমার ভয় ছিল হয়তো এতে আমার বাচ্চার কোনো ক্ষতি হবে, কিন্তু আল্লাহর রহমতে সে সুস্থ হয়েই জন্মায়। এই ঘটনা আমার মনে একটা বড়সড় ধাক্কা দেয়। জানি অনেকেই বলবেন গর্ভাবস্থায় শরীরে হরমোন বেড়ে যায়, মানুষ অনেক উল্টো পাল্টা দেখে, আমিও তাই করেছি, কিন্তু সেই ভাঙা জানালার কোনো প্রশ্ন খুঁজে পাইনি আমরা। আমার স্বামী বাসায় আসার পর সেদিন রাতে নতুন জানালা লাগানো হয়। লিসেনার্স, ঘটনাগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে জানান। আপনাদের লাইক কমেন্টগুলো আমাদের নতুন ঘটনা দিতে উৎসাহিত করে। অনেক ধন্যবাদ আপনাদের ধৈর্যের সাথে ঘটনাগুলো শুনে থাকার জন্য।